সো লাস্ট ক্লাসে আমি আপনাদের একটা ভিডিও আপলোড করেছিলাম on চ্যাপ্টার 20। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা চ্যাপ্টার 20 রিলেটেড? আপনাদের একটা কোয়েশ্চেন দেয়া হয়েছে আপনাদের জুম সেশনে। আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোনটা বেটার মনে হয়, ডিরেক্ট অনলাইন ক্লাস আর আমি প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, দেন আমি রিভিউ ক্লাস নিব। জাস্ট আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করব। কোনটা আপনাদের কাছে বেটার মনে হয়? সো কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনারা সবাই দিবেন এখানে। কোশ্চেন পোল অপশনে গেলে এখানে আপনারা পাবেন কোশ্চেন। আমি একটা আইডিয়া পাবো যে আপনাদের এক্সপেকটেশন কি হলো। চ্যাপ্টার 20 তে কারো কোনো কোয়েশ্চেন আছে কি? 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু দেখেন। কারণ পরবর্তীতে আর তো চ্যাপ্টার 20 নিয়ে কথা বলার সুযোগ থাকবে না। আপনারা চ্যাপ্টার 20 তে যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। চ্যাপ্টারটা থেকে স্ট্রেট ফরওয়ার্ড, বাট তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। একজন কোয়েশ্চেন করেছেন বাজেট ডেফিসিটের ব্যাপারে। ওকে, এনিথিং এলস? এনিথিং এলস? আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবাইকে আমি একটা পোল দিয়েছি, পোলের কোয়েশ্চেনটার অ্যান্সার করেন প্লিজ। যে আপনারা কোনটা বেটার ফিল করেন, যদি অনলাইন ক্লাস বেটার ফিল করেন সেটাও হইতে পারে, বা আপনারা যদি মনে করেন আমি প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব সেটাও হতে পারে। যে সেক্ষেত্রে যেটা সুবিধা হবে হয়তো বা আপনারা বারবার ভিডিওটা দেখতে পারবেন এবং যখন প্রয়োজন হবে রিভিউ করতে পারবেন। প্লাস কোনো কোয়েশ্চেন থাকলে পরবর্তী ক্লাসে আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আহ, এমন না যে আমি আলোচনা করব না, ব্যাপারটা হলো যে প্রি রেকর্ডেড হলে আপনারা আগে দেখবেন ব্যাপারটা, মানে আমার এক্সপ্লানেশন গুলো বোঝার চেষ্টা করবেন। যদি মনে হয় যে না এখানে এক্সপ্লানেশনে আপনার কোনো ঘাটতি আছে বা বুঝতেছেন না, সেই ক্ষেত্রে এটা নিয়ে আমরা আর কি আলোচনা করবো। So, সবাই কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। এখানে পোলস অপশনে গেলে আপনারা দেখবেন আহ, আপনাদের একটা কোয়েশ্চেন করা আছে আর কি। যদিও এটা আসলে মানে ইয়েস নট, মানে দুইটারই সুবিধা অসুবিধা আছে। বাট তারপর আমি আর কি জানতে চাচ্ছি যে আপনাদের মেজরিটি আপনারা কিভাবে চিন্তা করতেছেন। ওকে, সো একজন কোয়েশ্চেন করেছেন বাজেট ডেফিসিটের পোর্শনটা নিয়ে একটু আলোচনা করতে। That's that.
বাজেট ডেফিসিট নিয়ে বলার আগে আমি আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই, যেটা আপনাদের মানে এই চ্যাপ্টারের মূল মূল যে বিষয়টা আপনাদের জানা উচিত বা বোঝা উচিত সেটা হলো কোয়ান্টিটি থিওরি অফ মানিটা আসলে কি বলতে চাচ্ছে। কোয়ান্টিটি থিওরি অফ মানি যখন আমরা ফিশারের পার্সপেক্টিভ থেকে বলতেছি তখন মূলত এই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে, রাইট? যে আহ, আমরা আমাদের ইকুয়েশনটা, এক্সচেঞ্জ ইকুয়েশনটা যেটা ছিল যে মানি সাপ্লাই ইনটু ভেলোসিটি ইনটু পি ইনটু ওয়াই, যদি আপনারা ভিডিওটা দেখেন, ভিডিও যদি না দেখে থাকেন সেটা আমি আপনাদেরকে আবার বলতেছি, সেটা আপনাদের জন্য লস হবে, কারণ পরীক্ষার সময় এত কিছু বোঝাটা টাফ হবে। ভিডিও দিয়ে দেওয়ার কারণ হলো আপনারা আপনাদের কমফোর্টেবল টাইমে দেখবেন। ইট ডাজন্ট মিন যে আপনারা দেখবেন না, এটা ফালিয়ে রাখবেন, একবারে পরীক্ষার আগে দেখবেন, এটা আসলে মিন করে না। যাই হোক, আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি বিকজ আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এটা ছিল ইকুয়েশন অফ এক্সচেঞ্জ। ইকুয়েশন অফ এক্সচেঞ্জে, ইকুয়েশন অফ এক্সচেঞ্জে যে আইডিয়াটা ছিল সেটা হলো মানি সাপ্লাই, এটা হলো হার্ড কারেন্সি, মানে কতটুকু আছে আপনার ইকোনমিতে। ইকোনমিতে যদি সব টাকা পয়সা আমি যোগ করি, টাকার হার্ড কারেন্সি কত টাকা আছে, ঠিক আছে? দেন ভিটা আমরা বলে আসছি ভেলোসিটি, ভেলোসিটিটা ছিল হলো ভেলোসিটিটা ছিল হলো আপনার মানে একটা টাকা, যে কোনো একটা টাকা কতবার হাত বদল হচ্ছে সেটা ছিল ভ্যালুসিটি। দেন আমরা বলছি প্রাইস লেভেল এন্ড ওয়াই ফর এগ্রিগেট আউটপুট বা এগ্রিগেট ইনকাম হোয়াটএভার বা এই দুইটার গুণফলকে আমরা বলছি মূলত নমিনাল জিডিপি, রাইট? আচ্ছা, এখানে কোয়ান্টিটি থিওরি অফ মানি কি বলছে দেখেন, ভেলোসিটি ফেয়ারলি কনস্ট্যান্ট ইন দা শর্ট রান। সো শর্ট রানে এটাকে তারা কনস্ট্যান্ট ধরে নিচ্ছে, রাইট? এগ্রিগেট আউটপুট এট ফুল এমপ্লয়মেন্ট লেভেল, সো আউটপুট আপনার কি আছে, ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আছে, তার মানে এটাকে আপনি চাইলেই হুট করে বাড়াইতে পারতেছেন না। শর্ট রানে এটা কি আছে, কনস্ট্যান্ট আছে। কারণ যেহেতু ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আছে, শর্ট রানে আপনি এটা বাড়াইতে পারবেন না, লং রানে ইট মে চেঞ্জ, ঠিক আছে, বাট শর্ট রানে এটাকে বাড়ানো পসিবল না। সো এই দুইটা কনস্ট্যান্ট যদি আমি ধরে নেই বা এই দুইটা অ্যাজাম্পশন যদি আমরা ধরে নেই যে আমার ভেলোসিটি আমার কনস্ট্যান্ট প্লাস আমার ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আমার আউটপুট আছে, সো তখন আমরা সিম্পলি যেটা বলতে পারি যে মানি সাপ্লাই এর চেঞ্জের ফলে ইট উইল ডিরেক্টলি ইম্প্যাক্ট প্রাইস লেভেল। ওকে, সো মানি সাপ্লাই বাড়লে প্রাইস লেভেল বাড়বে, মানি সাপ্লাই কমলে প্রাইস লেভেল কমবে। সো এইটা ছিল কোয়ান্টিটি থিওরি অফ মানি, ফিশারের যে কোয়ান্টিটি থিওরি অফ মানি, সেইটার মূল উপজীব্য বিষয়। এখন খেয়াল করেন, আমরা কিন্তু মানির ডিমান্ড, মানির সাপ্লাই নিয়ে কিন্তু আমরা প্রথম দিকে আমাদের একটা চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, এবং সেখানে আমরা বলে আসছি যে মানির ডিমান্ড কিন্তু ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ডেন্ট, মানির সাপ্লাই ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ডেন্ট। সেখানে বলে আসছি, দেন আমরা মানি ডিমান্ড সাপ্লাইয়ের কি বলে ইকুইলিব্রিয়াম ড্র করেছি, এবং আমরা বলে আসছি যে ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট কত হবে এবং সেই ইন্টারেস্ট রেটে মানি ডিমান্ড সাপ্লাই কত হবে, এগুলো আমরা বলে আসছি। বা কোয়ান্টিটি থিওরি অফ মানি ফিশার যখন আলোচনা করতেছে তখন এইখানে মেজর যে ডিফারেন্সটা সেটা বলা হচ্ছে যে মানি সাপ্লাই উইল ডিরেক্টলি আর প্রপোর্শনেটলি ইম্প্যাক্ট প্রাইস লেভেল, ঠিক আছে? সো এখানে আপনার ইন্টারেস্ট রেটের কোনো খেলা নাই বা ইন্টারেস্ট রেটের কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে? সো মানি সাপ্লাই যদি বাড়ে প্রাইস লেভেল বাড়বে, মানি সাপ্লাই কমলে প্রাইস লেভেল কমবে, ইট ডাজন্ট মিন যে ইন্টারেস্ট রেটের সাথে এটার কোনো রিলেশনশিপ আছে, ঠিক আছে? সো এইটা ছিল মেইন একটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের আহ, মানে দুইটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পার্থক্য আমরা লাস্ট অনেক আগে দেখে আসছি যে আমাদের কি চেঞ্জ গুলা মানে মানি সাপ্লাই এবং ডিমান্ড কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখে আসছি, বাট এখানে এসে আমরা মূলত একটা ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন অনলি কোয়ান্টিটি অফ মানি সাপ্লাইড উইথিন দ্য ইকোনমি রাদার দেন এনি আদার থিংস, ঠিক আছে? সেটার পার্সপেক্টিভ থেকেই এখানে কিন্তু বলা হয়েছে, যদি আপনারা একটু খেয়াল করেন যে এই স্লাইডটা যদি আপনারা একটু খেয়াল করেন, যে এখানে কিন্তু বলা হয়েছে যে ডিমান্ড ফর মানি ইজ নট এফেক্টেড বাই ইন্টারেস্ট রেট, যেটা আমরা আগে বলে আসছি। সো এইখানে আমরা মানি ডিমান্ড এন্ড মানি সাপ্লাই সমান বলছি, এবং আমরা কে টাকে কনস্ট্যান্ট বলছি বিকজ কে ইকুয়াল টু 1/v। ভি যদি কনস্ট্যান্ট হয় 1/v ও কি হবে, কনস্ট্যান্ট হবে। সো সেটা যদি হয় তো এন্ড আমরা যেহেতু ওয়াই কে বলে আসছি যে শর্ট টার্মে এটাকে চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে মানি সাপ্লাই মানি ডিমান্ড অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে। Fisher's theory suggests that the money demand is purely a function of income. Sorry. So তারা বলতেছে যে মানি ডিমান্ড আসলে ইনকাম লেভেলের উপর ডিপেন্ড, ঠিক আছে, রাদার দেন
এনি আদার থিংস, রাদার দেন এনি আদার ইন্টারেস্ট। সো ইনকাম লেভেল আপনার কিরকম হবে যদি প্রাইসটাকে, প্রাইস মানে প্রাইস, আপনার এখানে যেটা বলা হয়েছে যে পি এন্ড ওয়াই, সো ওয়াই কে যদি আপনি কনস্ট্যান্ট ধরে নেন তাহলে মানি ডিমান্ড প্রাইসের সাথে সাথে চেঞ্জ হবে। আর যদি কোনো কারণে আপনার ইনকাম বাড়ানো যায় বা এগ্রিগেট আউটপুট আউটপুট বাড়ানো যায়, সেক্ষেত্রে আপনার ডিমান্ডটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সো এই দুইটা মেইন আন্ডারস্ট্যান্ডিং হলো যে যখন আমরা ফিশারের থিওরিটা বলতেছি, ফিশারের থিওরি বলতেছে আমাদের মানি ডিমান্ডটা মূলত ইনকামের উপর ডিপেন্ড করে রাদার দেন ইন্টারেস্ট রেট। ঠিক আছে। এরপর যে ইস্যুগুলো আলোচনা করা হচ্ছে সেটা হলো আপনার আহ, এই ব্যাপারগুলো মোটামুটি আপনারা সেম কথাবার্তাই, এবং এখানে দেখানো হয়েছে যে আপনার এম্পেরিক্যালি দেখানো হয়েছে যে মানি গ্রোথ রেটের সাথে ইনফ্লেশন রেটের পজিটিভ রিলেশনশিপ। আর আমরা বলছি যে ইনফ্লেশন আর মানে প্রাইস লেভেল, ইনফ্লেশন প্রাইস লেভেল বাড়া মানে ইনফ্লেশন বাড়া। সো আমরা এখানে দেখে আসছি দ্যার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন মানি গ্রোথ এন্ড ইনফ্লেশন রেট, রাইট? কোয়েশ্চেনটা যেখানে ছিল যে স্যার বাজেট ডেফিসিটের সাথে ইনফ্লেশনের রিলেশনশিপটা কোথায়, So, এখানে যেটা বলা হয়েছে যে বাজেট ডেফিসিট, যখন গভর্নমেন্টের বাজেট ডেফিসিট থাকে, গভর্নমেন্ট এই বাজেট ডেফিসিট মিনস হলো তার এক্সপেন্স হলো ইনকাম থেকে বেশি। গভর্নমেন্টের ইনকামটা আসে আমরা জানি ইন দা ফর্ম অফ ইন্টারনাল ইনকাম হতে পারে, এক্সটার্নাল ইনকাম হতে পারে। ইন্টারনাল ইনকাম গুলা মূলত আমরা যেটা দেখি যে ট্যাক্স ভ্যাট এই ধরনের ইনকাম গুলোকে আমরা ইন্টারনাল ইন্টারনাল ইনকাম বলি। আর এক্সটার্নাল ইনকাম যেটা বলি মূলত ইন দা ফর্ম অফ লোন, আমরা এক্সটার্নাল পার্টি থেকে আমরা লোন নিয়ে আসতে পারি, রাইট? সো এই যে গভর্নমেন্ট ডেফিসিটটা হচ্ছে, ডেফিসিটটা আমরা ফাইন্যান্সিং কিভাবে করব? ঠিক আছে, গভর্নমেন্ট ডেফিসিট হচ্ছে মিন গভর্নমেন্টের ইনকাম থেকে এক্সপেন্ডিচার বেশি। ঠিক আছে। আর আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু গভর্নমেন্ট বা পাবলিক ফাইন্যান্স বা গভর্নমেন্ট ফাইন্যান্সের ব্যাপারটা যেভাবে হয় যে আমরা নর্মালি আগে আমাদের খরচটা ডিটারমিন করি, যে আমরা এই বছর এই এই উন্নয়ন প্রকল্প করতে চাচ্ছি, এই এই জায়গায় কাজ করতে চাচ্ছি, দেন আমরা এই খরচটা ফাইন্যান্স করার জন্য টাকা পয়সা ম্যানেজ করার চেষ্টা করি। নর্মালি পিপল মানে আমরা ইন্ডিভিজুয়াল বা হাউস হোল্ডের ক্ষেত্রে যেটা হয়, আমরা আগে আমাদের ইনকামটা দেখি যে আমার ইনকাম হলো 50,000 টাকা, তাহলে আমি এটার বেসিসে আমি খরচগুলো ডিটারমিন করি, তো আমি এই খরচ করি। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা হয় উল্টা, গভর্নমেন্ট আগে খরচ ডিটারমিন করে যে আমি এই বছর এই এই খরচ করতে চাই, এই জায়গায় ইমপ্রুভমেন্ট করতে চাই, এই জায়গায় আমার আহ, মানে নতুন সেট আপ করতে চাই, কোম্পানি বানাইতে চাই, অথবা রাস্তাঘাট বানাইতে চাই। ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ, এটা গভর্নমেন্ট আগে ফিক্স করে, দেন সে চেষ্টা করে এই টাকাটা তাহলে কোথা থেকে পাওয়া যাবে। ট্যাক্সের মাধ্যমে পাওয়া যাবে, অথবা ভ্যাটের মাধ্যমে, অথবা বাইরে থেকে লোন নিবে। ঠিক আছে, অথবা আপনার কি বলে ওপেন মার্কেট পারচেস করবে। ঠিক আছে। সো এইটা মানে এইভাবে আর কি আপনার ডিপেন্ড করে। এখন দেখেন, সো আপনার যদি ডেফিসিট হয় মানে বাজেট ডেফিসিট হয়, তাহলে সেটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতেছে দেখেন। বলছে দেয়ার আর টু ওয়েজ দ্য গভর্নমেন্ট ক্যান পে ফর স্পেন্ডিং। ঠিক আছে, কিভাবে? রেজ রেভিনিউ আর বড়। সো একটা হইতে পারে তারা রেভিনিউ বাড়াইতে পারে, সেকেন্ড হইতে পারে তারা বড় করতে পারে। রেজ রেভিনিউ বাই লেভিং ট্যাক্স or go into debt by issuing government bonds। ঠিক আছে, সো তারা কি করতে পারে, গভর্নমেন্ট বন্ড ইস্যু করতে পারে অথবা ট্যাক্স বাড়াইতে। সো এটা হলো গভর্নমেন্টের রেভিনিউ এর পার্ট। আর বড় হলো দ্য গভর্নমেন্ট ক্যান ক্রিয়েট মানি এন্ড ইউজ ইট, সরি, লেভিং ট্যাক্সটা হলো তার রেভিনিউ এর পার্ট। আর বড় হলো এই যে গো ইন্টু ডেট, তার মানে কি তারা গভর্নমেন্ট বন্ড ইস্যু করতেছে, বন্ড ইস্যু করে টাকা নিচ্ছে, এটা টাকা তো আলটিমেটলি ইন ফিউচারে আপনার ফেরত দিতে হবে। আর সেকেন্ড যেটা হতে পারে, দ্য গভর্নমেন্ট ক্যান ক্রিয়েট মানি, মানে মানি প্রিন্ট করতে পারে এন্ড ইউজ ইট টু পে ফর দ্য গুডস এন্ড সার্ভিসেস ইট বাইস। ঠিক আছে, সো গভর্নমেন্টের বাজেট ডেফিসিট কে ফাইন্যান্সিং করার জন্য এই তিনটা ওয়ে আমরা বলে থাকি। একটা হলো যে ট্যাক্স বা ইনকামটা বাড়াইতে হবে, অথবা তার যেটা করতে হবে যে সে কি করতে পারে, মানে বন্ড ইস্যু করতে পারে। ঠিক আছে, বন্ড ইস্যু করে মার্কেট ওপেন মার্কেট পারচেস করতে পারে। ঠিক আছে, বন্ড ইস্যু করতে পারে, সরি ওপেন মার্কেট পারচেস না তো সেল করতে পারে। এন্ড থার্ড যেটা হতে পারে যে সে মানি প্রিন্ট করতে পারে। এই তিনটা পয়েন্ট বলা আছে। সো এই তিনটা পয়েন্টের পার্সপেক্টিভ থেকে প্রাইসিং এ কিভাবে ইম্প্যাক্ট হয় সেটা আমাদের একটু দেখতে হবে। বুঝছেন? যে আহ, যদি গভর্নমেন্ট বাজেট ডেফিসিটের কারণে প্রাইসিং এ কিভাবে ইম্প্যাক্ট হয়। সো দেখেন এখানে কি বলা আছে, দ্য গভর্নমেন্ট বাজেট কনস্ট্রেন্টস has revealed two important facts. If the government deficit is financed by an increase in bond holding by the public, তার মানে কি?
পাবলিক বেশি বন্ড হোল্ড করতেছে, তার মানে কি আপনি বন্ড ইস্যু করে পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে। দেয়ার ইজ নো ইফেক্ট অন দ্য মনিটারি বেস এন্ড হেন্স দ্য মানি সাপ্লাই। সো তখন মনিটারি বেস বা মানি সাপ্লাই কোনো ইম্প্যাক্ট নেই। খেয়াল করেন, সিম্পল, আন্ডারস্ট্যান্ডিংটা সিম্পল। গভর্নমেন্ট কি করতেছে, আপনাকে বন্ড দিচ্ছে, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে গভর্নমেন্ট সেই টাকাটা হয়তো বা উন্নয়নমূলক কাজে ইউজ করতেছে, রাইট? সো এখানে কিন্তু নতুন করে মনিটারি বেসের কোনো চেঞ্জ নাই, মানি সাপ্লাই বাড়তেছে না। ঠিক আছে, গভর্নমেন্ট আপনাকে জাস্ট বন্ডটা দিচ্ছে, বন্ডের এগেইনস্টে টাকা নিচ্ছে। সো মানি সাপ্লাই যেটা মানে টাকার অঙ্কে যে মানি, এটা কিন্তু ইকোনমিতে বাড়তেছে না। ওই টাকাটাই সে কিন্তু সেম টাকা আপনার পকেট থেকে নিয়ে সে আবার ওইটা উন্নয়নমূলক কাজে ইউজ করতেছে। সো নতুন করে কিন্তু মানি ইকোনমিতে আসতেছে না। So that's why monetary base এর কোনো চেঞ্জ নাই, so money supply এর কোনো চেঞ্জ হবে না। But the if the deficit is not financed by increased bond holding by the public, the monetary base and the money supply increases। ঠিক আছে, বাট যদি এইভাবে ফাইন্যান্সিং না করে, আহ যদি ফাইন্যান্সিং না হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার আমরা তখন বলতেছি যে আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি। If the deficit is not financed by increased bond holding by the public, the monetary base and the money supply increases। এই এই প্রসেসটাকে আমরা বলি মনিটাইজিং দ্য ডেট। মনিটাইজিং দ্য ডেটটাকে কি বলতেছি আমরা, গভর্নমেন্টের ইনকাম, সরি গভর্নমেন্টের এক্সপেন্ডিচার মাইনাস ট্যাক্স, এই দুইটার পার্থক্যকে আমরা ডেফিসিট বলতেছি। এই ডেফিসিটটা কোথা থেকে ফাইন্যান্সিং করা হবে, আইদার মনিটারি বেসে চেঞ্জ আসবে, অথবা বড় রিজার্ভ বন্ডে চেঞ্জ আসবে। ঠিক আছে, যে আপনার আপনার গভর্নমেন্ট আপনার কাছ থেকে লোন নিচ্ছে। ঠিক আছে, so the financing of a persistent deficit by means of money creation will lead to sustainable inflation। so যদি এমন হয় যে আপনি মানি প্রিন্ট করার মাধ্যমে আপনি ডেফিসিট বাজেটটাকে ফাইন্যান্সিং করতেছেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে, সাস্টেইনেবলি ইনফ্লেশন বেড়ে যাবে, মানে ইনফ্লেশন বাড়বে এবং এটা সাস্টেইনেবল হবে। ঠিক আছে, সো আবার বলতেছি, আমরা ডেফিসিট বাজেটটা দুই তিনটা ওয়েতে আমরা ফাইন্যান্সিং করতে পারি। একটা হলো আমি ট্যাক্স বাড়াইতে পারি, ট্যাক্স বাড়াইলেও সেম, আমি জনগণের থেকে টাকা নিয়ে সেই টাকাটা আবার ইনভেস্টমেন্ট করতেছি। সো এখানে নতুন কোনো টাকা প্রিন্ট হচ্ছে না বা ইকোনমিতে নতুন কোনো টাকা আসতেছে না। আমি বন্ড ইস্যু করতে পারি, বন্ড ইস্যু করলেও সেম, জনগণ আপনার বন্ড কিনবে, কিনে আপনাকে টাকা দিবে, সেই টাকাটা আপনি ইনভেস্ট মানে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইউজ করবেন। সো সেখানেও আপনার মানি সাপ্লাই কোনো চেঞ্জ হচ্ছে না। আর লাস্ট যেটা, সেটা হলো যে আপনার প্রিন্ট করেন যদি আপনি, সো প্রিন্ট করলে অবশ্যই সেটা কি হচ্ছে, আপনি মানি সাপ্লাই বাড়াচ্ছেন ইকোনমিতে। যে আপনি প্রিন্ট করে সেই টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করতেছেন, সো ইকোনমিতে মানি সাপ্লাই বাড়তেছে, সেই কারণে আপনার সাস্টেইন ইনফ্লেশন হবে, ইকোনমিতে ইনফ্লেশন অনেক বেড়ে যাবে। সো প্রবাবলি বাজেট ডেফিসিট নিয়ে এতটুকুই কথাবার্তা ছিল। হ্যাঁ, এরপর যে পয়েন্টটা বলা হয়েছে যে কেইনসিয়ান থিওরিজ অফ মানি ডিমান্ড। ঠিক আছে, সো আমরা এর আগ পর্যন্ত যেটা দেখে আসছি সেটা ছিল আপনার আহ ফিশারের পার্সপেক্টিভ থেকে কোয়ান্টিটি থিওরি অফ মানি, এবং কোয়ান্টিটি থিওরি অফ মানি থেকে আমরা ডিমান্ড ফর মানিতে আসছি, রাইট? ফিশারের কোয়ান্টিটি থিওরি অফ মানি বলছে যে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, আউটপুট কনস্ট্যান্ট থাকবে, মানি সাপ্লাই বাড়লে প্রাইস বাড়বে, এবং সেখান থেকে আমরা কি করতেছি, আমরা ডিমান্ড ডিমান্ড মানির ডিমান্ডটাকে, ডিমান্ডের ইকুয়েশনটাকে খুব মানে পেয়েছি, এবং সেখানে আমরা দেখেছি যে কি হচ্ছে, যে মানি ডিমান্ড এই ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে। এর মধ্যে কে যেই ফ্যাক্টরটা, এটাকে আমরা কনস্ট্যান্ট বলতেছি বিকজ ভি ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, পি এন্ড ওয়াই আছে, সো পি এন্ড ওয়াই কিভাবে হবে, যে ফিশারস থিওরি সাজেস্ট দ্যাট দ্য ডিমান্ড ফর মানি ইজ পিওরলি এ ফাংশন অফ ইনকাম। ঠিক আছে, পিওরলি এ ফাংশন অফ ইনকাম, বিকজ পি ওয়াই কে আমরা কি বলি, নমিনাল ইনকাম বলি। ঠিক আছে, পি ওয়াই কে আমরা কি বলি, নমিনাল ইনকাম বলি, বা নমিনাল জিডিপি, বা এগ্রিগেট ডিমান্ড, হোয়াট এভার। সো এটা সম্পূর্ণ, মানিটারি ডিমান্ডটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার নমিনাল ইনকামের উপর, এন্ড দ্য ডিমান্ড ফর মানি ইজ নট এফেক্টেড বাই ইন্টারেস্ট। সো এই দুইটা পয়েন্ট ছিল ফিশারের থিওরি অনুযায়ী। So, এখন যদি আমরা কেইনসিয়ান থিওরি অনুযায়ী চিন্তা করি, কেইনসিয়ান থিওরি অনুযায়ী আর ফিশারের থিওরি, দুইটা পার্থক্যই মূলত এই চ্যাপ্টারের মেইন আলোচনার বিষয়। তো কেইনসিয়ান থিওরিতে আমরা বলে আসছি যে মানি ডিমান্ড কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে, যে মানি, পিপল হোল্ড মানি ফর ট্রানজাকশন মোটিভ, প্রিকশনারি মোটিভ এন্ড স্পেকুলেটিভ মোটিভ, রাইট? এবং এগুলা আমরা ভিডিওতে ইন ডিটেলস বলে আসছি যে আপনার ট্রানজাকশন মোটিভ বলতে কি বোঝাচ্ছে। ট্রানজেকশন মোটিভ এখানে বলা হচ্ছে যে আপনি রেগুলার আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস পারফর্ম করার জন্য আপনার যেই বাই সেল করা লাগে, সেই বাই সেলের জন্য আপনি কি করবেন, টাকা ক্যাশে রাখবেন।
ঠিক আছে। সো আপনি যত আহ, মানে আপনার যত বেশি ট্রানজাকশন নিড থাকবে তত বেশি আপনি কি করবেন, টাকা ক্যাশে হোল্ড করবেন। ঠিক আছে। দেন বলা হয়েছে আপনার প্রিকশনারি মোটিভ কি বলছে, যে কেইন্স অলসো রিকগনাইজ দ্যাট পিপল হোল্ড মানি অ্যাজ এ কুশন এগেইনস্ট আনএক্সপেক্টেড ওয়ার্ডস। ঠিক আছে। তো অনেক সময় আমরা কি করি, আনএক্সপেক্টেড কোনো কাজের জন্য, যেমন হতে পারে যে আমার মেডিকেল ইমার্জেন্সি থাকতে পারে, তো সেই কারণে আমরা কি করি, টাকা ক্যাশে হোল্ড করি। আপনি নর্মালি খেয়াল করবেন যে আমরা যে টাকাটা ক্যাশে হোল্ড করি, রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিস এর বাইরেও আমরা কিছু টাকা ক্যাশে হোল্ড করি, বিকজ আমরা জানি যে কোনো ইমার্জেন্সি যদি অ্যারাইজ করে সেক্ষেত্রে আমার হয়তো ক্যাশটা লাগবে। Case argued that precautionary money balances people want to hold would also be proportional to income, এবং সে এটা বলছে সেটা ইনকামের উপর প্রপোর্শনাল। তো ইনকাম বাড়লে প্রিকশনারি মোটিভ অনুযায়ী আমি টাকা বেশি, মানে ডিমান্ড ফর মানি বেশি হয়, ইনকাম কমলে ডিমান্ড ফর মানি কম হয়। সিমিলারলি ট্রানজাকশন মোটিভেও দেখেন বলছে যে এই যে Keynes initially accepted the quantity theory view that the transaction component is proportional to income। ঠিক আছে। সো ডিমান্ড ফর মানি ইনকামের সাথে রিলেটেড, এখানেও কিন্তু আমরা কি বলে আহ, একটু আগে যেটা দেখে আসলাম আমার ফিশারের থিওরি অনুযায়ী, ফিশারের থিওরিও কিন্তু বলছে কি, যে ডিমান্ড ফর মানি ইনকামের উপর ডিপেন্ড করে, এবং সে ট্রানজাকশন মোটিভের ক্ষেত্রেও বলছে হ্যাঁ ডিমান্ড ফর মানি ইনকামের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। ইন কেস ভিউ, অ্যাজ পেমেন্ট টেকনোলজি অ্যাডভান্স দ্য ডিমান্ড ফর মানি উড বি লাইকলি টু ডিক্লাইন রিলেটিভ টু ইনকাম। ঠিক আছে। সো এটা নতুন একটা অ্যাডজাস্টমেন্ট সে চিন্তা করছে, বাট এই পয়েন্টটাতে কেনশিয়ান ভিউ আর ফিশারের ভিউ দুইটা সেম, যে ডিমান্ড ফর মানি ডিপেন্ডস অন ইনকাম বেসড অন কি ট্রানজেকশন মোটিভের ক্ষেত্রে। ঠিক আছে। এবং আপনার কি বলে প্রিকশনারি মোটিভের ক্ষেত্রেও সেম কথাই বলা হয়েছে, যে ডিমান্ড ফর মানি অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইনকাম, বিকজ আপনার আহ, আপনার যত বেশি ইনকাম থাকবে আপনি প্রিকশনারি পার্সপেক্টিভ থেকে আপনি মানি বেশি হোল্ড করবেন। ঠিক আছে। বাট দ্য ডিফারেন্স ইজ, কোথায় ডিফারেন্স আপনার কেইনশিয়ান থিওরি এবং ফিশারের থিওরির মধ্যে ডিফারেন্সটা কোথায় হলো, সেটা হলো স্পেকুলেটিভ মোটিভ। স্পেকুলেটিভ মোটিভ কি বলছে দেখেন, Keynes also believe people choose to hold money as a store of wealth. So people, তারা বলে আসছে যে মানুষ টাকা পয়সা স্টোর অফ ওয়েলথ হিসেবে ব্যবহার করে, হুইচ ইজ কল্ড দ্য স্পেকুলেটিভ মোটিভ। ঠিক আছে। সো কিভাবে দেখেন, কেইস এজিউম দ্যাট মানি আর্নস নো ইন্টারেস্ট এন্ড হেন্স ইটস অপরচুনিটি কস্ট রিলেটিভ টু হোল্ডিং আদার অ্যাসেট সাচ এস বন্ড ইজ দ্য নমিনাল ইন্টারেস্ট রেট অন বন্ড। ঠিক আছে। তার মানে সাপোজ আপনি কি করতে পারেন, আপনার কাছে কিছু টাকা আছে, আমি সেটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বন্ডে। ঠিক আছে। সেটা যদি ইনভেস্টমেন্ট করেন হয়তো বা আপনি 5% রিটার্ন পাবেন, অথবা আপনি ক্যাশে রাখবেন। ক্যাশে রাখলে আপনার কি হবে না, আপনি রিটার্নটা পাবেন না। তো রিটার্নটা যদি না পান, তার মানে ক্যাশের অপরচুনিটি কস্ট কি, ক্যাশের অপরচুনিটি কস্ট হলে যে 5% যেটা আপনি ইনভেস্টমেন্ট করলে পাইতেন, সেটা হলো আপনার ক্যাশের অপরচুনিটি কস্ট। ওকে। তার মানে এজ দ্য ইন্টারেস্ট রেট রাইজেস, যখন ইন্টারেস্ট রেট বেশি হবে, দ্য অপরচুনিটি কস্ট অফ মানি রাইজেস। তো মানির অপরচুনিটি কস্ট বেশি হবে, যদি 5% থেকে এটা 8% হয়, তো মানির অপরচুনিটি কস্ট আরো বাড়বে। সো ইট বিকামস মোর কস্টলি টু হোল্ড মানি রিলেটিভ টু বন্ড। সো বন্ডে ইনভেস্টমেন্ট না করে আপনি টাকা যদি মানিতে রাখেন, তাহলে আপনি এটা মোর কস্টলি হয়ে যায়, এন্ড দ্য কোয়ান্টিটি অফ মানি ডিমান্ডেড ফলস। সো সে বলতেছে এই যে স্পেকুলেটিভ মোটিভে মানি ডিমান্ডটা কিসের উপর ডিপেন্ড করে, স্পেকুলেটিভ মোটিভে মানি ডিমান্ডটা ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। যদি ইন্টারেস্ট রেট বাড়ে, তাহলে আপনি স্পেকুলেটিভ মোটিভে মানি ডিমান্ড করবেন কম। আর যদি ইন্টারেস্ট রেট কমে যায়, তখন আপনি কিছু টাকা হয়তো বা স্পেকুলেটিভ মোটিভের জন্য রাখবেন। স্পেকুলেটিভ মোটিভটা কি, যে আপনি টাকাটা ক্যাশেই রাখতেছেন টু অ্যাজ এ স্টোর অফ ওয়েলথ। ঠিক আছে। যে আপনি ওয়েলথটা ক্যাশেই রাখতেছেন, নট নেসেসারিলি আপনি এটাকে ইনভেস্টমেন্ট করতেছেন। ঠিক আছে। সো ইনভেস্টমেন্ট করলেও এটা স্টোর অফ ওয়েলথ হিসেবে কাজ করে, ক্যাশে রাখলেও সেটা স্টোর অফ ওয়েলথ হিসেবে কাজ করে। সো এই কেইনসিয়ান পার্সপেক্টিভ থেকে তিনটা পার্সপেক্টিভ থেকে হয়, একটা হয় ট্রানজাকশন মোটিভ, একটা হয় প্রিকশনারি মোটিভ, একটা স্পেকুলেটিভ মোটিভ। ট্রানজাকশন মোটিভ আর প্রিকশনারি মোটিভ কেইনসিয়ান থিওরি এবং ফিশারের থিওরি অনুযায়ী সেম। এই ক্ষেত্রে ডিমান্ড কিসের উপর ডিপেন্ড করে, নমিনাল ইনকামের উপর। আপনার ইনকাম বেশি হলে আপনি বেশি ডিমান্ড করবেন, ডিমান্ড ফর মানি বেশি হবে, ইনকাম কম হলে ডিমান্ড ফর মানি কম হবে। কিন্তু স্পেকুলেটিভ মোটিভ নিয়ে যখন কেইস কথাবার্তা বলছে, তখন সে বলছে আসলে ইন্টারেস্ট মানে মানি ডিমান্ড শুধুমাত্র
যে ইনকামের উপর ডিপেন্ড করে, নট নেসেসারিলি এটা ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। যদি ইন্টারেস্ট রেট বাড়ে মানি ডিমান্ড কম হয়, ইন্টারেস্ট রেট কম হয় মানি ডিমান্ড বাড়ে। ঠিক আছে। সো এই জায়গাতেই হলো আপনার কেইসের থিওরি এবং আপনার ফিশারের থিওরির মধ্যে পার্থক্য, এবং এই পার্থক্যটা আপনাদের কাছে ক্লিয়ার হইতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ঠিক আছে, এবং এখানে এই কথাগুলোই বলা হয়েছে। এবং আরো কিছু পার্থক্য এখানে বলা হয়েছে যে যখন কেইন্স কথাবার্তা বলছে তখন সে বলছে যে ভেলোসিটি যে আমরা কনস্ট্যান্ট ধরে নিছি এটা আসলে কনস্ট্যান্ট না। ঠিক আছে। যেটা আমার ফিশার বলছে যে ভেলোসিটি শর্ট টার্মে কনস্ট্যান্ট, সেটা আসলে কনস্ট্যান্ট না। দ্য প্রোসাইক্লিক্যাল মুভমেন্ট অফ ইন্টারেস্ট রেট শুড ইনডিউস প্রোসাইক্লিক্যাল মুভমেন্ট অফ ভেলোসিটি। সো ইন্টারেস্ট রেটের সাথে সাথে ভেলোসিটি মুভ করে। ভেলোসিটি উইল চেঞ্জ অ্যাজ এক্সপেকটেশনস অ্যাবাউট ফিউচার নর্মাল লেভেলস অফ ইন্টারেস্ট রেট চেঞ্জ। সো ইন্টারেস্ট রেট যদি আপনার এক্সপেকটেশন অ্যাবাউট ফিউচার ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয়, তাহলে আপনার ভেলোসিটিও চেঞ্জ হবে। দ্যাট মিনস আপনার যদি ইন্টারেস্ট রেটের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, দেখেন এখানে বলছে উই নো দ্যাট দ্য ডিমান্ড ফর মানি ইজ নেগেটিভলি রিলেটেড টু ইন্টারেস্ট রেট। when I goes up, demand for money declines and therefore velocity rises। ঠিক আছে। সো আপনার ইন্টারেস্ট রেট যখন বেড়ে যায় তখন মানুষ বেশি বেশি ইনভেস্টমেন্ট করে, এখান থেকে নিয়ে টাকা ওইখানে ইনভেস্টমেন্ট করে, ওখান থেকে নিয়ে ওইখানে ইনভেস্টমেন্ট করে, লোন নেয়, লোন নিয়ে ইনভেস্টমেন্ট করে। কিন্তু যখন আপনার ইন্টারেস্ট রেটটা কম থাকে তখন মানুষ দেখা যাচ্ছে মোস্টলি আইদার ক্যাশে টাকাটা হোল্ড করতেছে অথবা একটা স্পেসিফিক রেটে ইনভেস্টমেন্ট করে রেখে দিচ্ছে। ওইটাকে সে আর লিকুইডও করতেছে না, নতুন ভাবে ইনভেস্টমেন্টও করতেছে না। তো যখন নতুন ভাবে লিকুইডও করতেছে না, নতুন ভাবে ইনভেস্টমেন্টও করতেছে না, মানির ভেলোসিটিটা কমে যাচ্ছে। ঠিক আছে। সো এইখানে এই চেঞ্জটা আপনাদের খেয়াল রাখতে হবে যে ফিশার বলছিল যে ভেলোসিটিটা শর্ট টার্মে কনস্ট্যান্ট থাকবে, বাট কেইস বলতেছে যে না, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে না, বরং ভেলোসিটি ইন্টারেস্ট রেটের সাথে প্রোসাইক্লিক্যাল ওয়েতে মুভ করে। কিভাবে মুভ করে? তারা বলতেছে ইন্টারেস্ট রেট বাড়লে আমার ডিমান্ড ফর মানি কমে কিন্তু ভেলোসিটি বাড়ে। আবার ইন্টারেস্ট রেট কমলে ডিমান্ড ফর মানি কমে কিন্তু, সরি, ইন্টারেস্ট রেট কমলে ডিমান্ড ফর মানি বাড়ে কিন্তু ভেলোসিটি কমে। So Keynesian theorists cast doubt on the classical quantity theory view that nominal income is determined primarily by movement of quantity of theory. So this is important. এখানেও সেম কথাই বলতেছে যে ফিশার যেটা বলছে যে, ফিশার মানে হলো ক্লাসিক্যাল ইকোনমিস্ট, ফিশার ক্লাসিক্যাল ইকোনমিস্ট। সে যেটা বলছে যে মানি ডিমান্ড, কোয়ান্টিটি অফ মানি ডিমান্ড, সেটা সোললি ডিপেন্ড করে নমিনাল ইনকামের উপর, এটা আসলে ট্রু না। এটা নমিনাল ইনকামের উপরও ডিপেন্ড করে, প্লাস ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড। সো এই দুইটা ছিল মূলত আপনার এখানে মেইন যেই পার্থক্য আর কি আপনার ফিশারের থিওরি এবং কেইনসিয়ান থিওরির মধ্যে মেইন যেই পার্থক্য। ঠিক আছে। আহ, আর একটু দেখি আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ক্লাস রেকর্ড করতেছি না, বিকজ এটা তো আমি আপনাদেরকে অলরেডি রেকর্ড দিয়ে দিয়েছি। সো এই চ্যাপ্টার আমি আমি অলরেডি চ্যাপ্টার 20 নিয়ে কথাবার্তা বলতেছি। সো এটা তো রেকর্ড আপনাদের দেয়াই আছে, রেকর্ড করার কিছু নাই, একই কথা। ওকে, সো আপনাদের আহ, আমি আপনাদেরকে একটা পোল দিয়েছিলাম। সো আপনারা এখানে আপনারা আছেন পার্টিসিপেন্ট, টোটাল পার্টিসিপেন্ট আপনারা হলেন টোটাল পার্টিসিপেন্ট আপনারা 97। সো আপনাদের পোলটাতে আপনারা অ্যান্সার করেছেন 79। সো আরো যারা আছেন তারা একটু প্লিজ, পোল, আপনাদের একটা পোল দেওয়া আছে। আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোনটা বেটার, আমি আগে আপনাদেরকে প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, দেন এই যে আজকে যেরকম রিভিউ ক্লাস আলোচনা করতেছি এভাবে রিভিউ আলোচনা করব, নাকি আমি ডিরেক্টলি অনলাইনে আপনাদেরকে পড়াবো। ঠিক আছে। সো বাকিরাও একটু অ্যান্সার দেন। বাকিরা অ্যান্সার দিলে সুবিধা হয়। বাট আপনাদের যদি এমনিতে বলার কিছু থাকে সেটাও আপনারা বলতে পারেন যে, স্যার না আমরা চাচ্ছি ডিরেক্ট স্যার অনলাইনে আগে একটু। ভিডিও স্যার আগে ভিডিও দিয়ে, এই যে আগে যেভাবে আজকে যেভাবে দিয়েছেন, আগে ভিডিও দিয়েছেন তারপরে ক্লাস নিতেছেন, এটাই হ্যাঁ। মনে হয় আমাদের জন্য বেশি সুন্দর হয়। আচ্ছা, এনিথিং এলস এর বাইরে কেউ যদি বলতে চান? না, আমি যেটা চাচ্ছি, কারণ কি যেটা হয় যে ফার্স্ট অফ অল দেখেন রিভিউ করার টাইম তো পাওয়া যাবে না, কারণ আপনাদের ওই আগের ভিডিওটা যদি দেখেন ওইটা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের একটা ভিডিও।
সো 1 ঘন্টা 20 মিনিট আসলে ক্লাস টাইম পাওয়া যায়। আর আমি যখন 1 ঘন্টা আপনাদেরকে পড়াচ্ছি, দেখা যাবে ওই যে 20 মিনিট বাকি থাকবে, ওই 20 মিনিট আবার পরের দিন শুরু করলে আমার আবার 10 মিনিট আগে আপনার আগের জিনিস বলতে হবে, দেন আবার 20 মিনিট পড়াইতে হবে হয়তো, বা মানে আলোচনা করতে হবে আর কি। তো দেখা যায় কি আসলে ক্লাস টাইমটা ফুললি ইউটিলাইজ করা যায়। এর থেকে মানে আপনারা যদি এটা আমাকে এনশিওর করেন যে স্যার না আমরা ভিডিও দেখতে রাজি আছি, আমরা আগে ভিডিও দেখবো, দেখে আমরা নিজেরা নোট করবো এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার ট্রাই করবো, দেন আপনার কাছে কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো ক্লারিফিকেশন দরকার হলে অবশ্যই সেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা তো নো ডাউট। অবশ্যই আমার ভিডিওতে আপনারা সবকিছু বুঝে যাবেন, ব্যাপারটা এরকম না। এখানে কোয়েশ্চেন থাকতেই পারে, যেমন আজকে কোয়েশ্চেন করলেন, কোয়েশ্চেন না করলেও আমি রিভিউ কিছু আলোচনা করবো, বিকজ কয়েকটা পয়েন্ট আমার কাছে সবসময় মনে হয় যে এই চ্যাপ্টারের এই পয়েন্টগুলো আপনাদের মাস্ট ক্লিয়ার থাকতে হবে। যেমন আমি এখানে বারবার বলছি যে কোয়ান্টিটি থিওরি অফ মানি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ফিশার, ডিমান্ড ফর মানি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কেইনস, দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? ঠিক আছে, ফিশার ক্লাসিক্যাল ইকোনমিক্সে অনেক আগে যে থিওরিটা দিয়ে গেছে, কেইনস এসে সেখানে কিছু আপডেট করছে। তো এই জিনিসগুলো আপনাদের মানে পার্থক্যটা বুঝতে হবে। তো এটা তো অবশ্যই আমরা আলোচনা করব, বাট আমি জানতে চাচ্ছি যে কোনটা বেটার। সো এখানে আপনারা অ্যান্সার করেছেন 89।